সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ গ্রেপ্তার। এই বিষয়ে আমার ব্যক্তিগত কিছু মতামত আছে। তার আগে আমরা জেনে নেব যে তিনি যে কারণে গ্রেপ্তার হলেন সেই কারণটা আগে আমরা জানি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বৃহস্পতিবার, আজকে 7ই আগস্ট দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার ডিবি দক্ষিণ মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলার দুদকের রিকোজিশন ছিল। বিষয়টা ভালো করে বুঝুন যে তদন্তাধীন একটি মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সেটির মাধ্যমে গোয়েন্দা কার্যক্রমের পরিচালনার মাধ্যমে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের কাছে তাকে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। আমি আমার ব্যক্তিগত কিছু কথা মতামত আপনাদেরকে জানানোর আগে আর একটা সংবাদ আপনাদেরকে দেই। আজকেই ঘটছে 7ই আগস্ট। অর্থ পাচারের মামলায় 10 বছরের সাজা থেকে খালাস পেয়েছেন আলোচিত ঠিকাদার SM গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম। 2023 সালের 27শে জুলাই অর্থ পাচার আইনের মামলায় আলোচিত ঠিকাদার শামীমের 10 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম। এখানে 10 বছরের কারাদণ্ড মানে সাজাপ্রাপ্ত একজন আসামি বেকসুর খালাস পেয়ে গেলেন। তার বিরুদ্ধে অভিযোগ কি? তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে অর্থ পাচার আইনে তার সাজা হয়েছিল। অর্থ পাচার আইনের মামলায় তার সাজা হয়েছিল। তিনি আজকে 7ই আগস্ট বেকসুর খালাস। অপরদিকে নাজমুল হাসান কলিমুল্লাহ, যিনি একজন শিক্ষাবিদ, তাকে গ্রেপ্তার করা হলো একটা তদন্তাধীন মামলায়। মানে এই এখনও প্রমাণিত না তিনি দোষী। অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বাংলাদেশের একজন শিক্ষাবিদ। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ছিলেন। এর বাইরেও তিনি জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন এই যে একজন শিক্ষাবিদ, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন। আমরা 5ই আগস্টের পরে দেখলাম বর্তমান সরকারের ব্যাপক সমালোচনা তিনি করেন এবং আমেরিকার যে ডিপ স্টেটের প্রথমে আপনার আসলো হচ্ছে 29 মিলিয়ন, ভারতের মাধ্যমে 21 মিলিয়ন, এই অর্থগুলোর বিষয়ে সাম্প্রতিক তিনি কথা বলছেন যে কোথায় গেল, কোন চ্যানেলে গেল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ব্যাপকভাবে তিনি সমালোচনা করছেন। আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে তিনি কথা বলতে আমরা শুনছি। তারপরে এই জুলাই সনদ নিয়ে তিনি কথা বলছেন। মোট কথা তিনি একজন আলোচিত ব্যক্তি। তিনি এমনিতেও পরিচিত ব্যক্তি, তার পরিচিতি সারা বাংলাদেশই আছে। তিনি সুনামধন্য একজন শিক্ষাবিদ, সুন্দরভাবে সাজেগুজে কথা বলেন। ঠিক এই দিনে, এই 8ই আগস্টে তাকে অ্যারেস্ট করা হলো একটা তদন্তাধীন মামলায়। এইটা মানে আপনি কিভাবে পর্যালোচনা করবেন বা কিভাবে বিশ্লেষণ করবেন? বিশ্লেষণ করার কিছু নাই। এটা হলো যে আমরা তো দেখতেছি 5ই আগস্টের পরে যারা এই সরকারের সমালোচনা করতেছে বা সরকারের বিপক্ষে মুখ খুলতেছে, কথা বলতেছে, সত্যকে সামনে নিয়ে আসতেছে বলিষ্ঠ কণ্ঠে, তাদের কণ্ঠরোধ করা এই সরকারের বোধহয় অন্যতম একটা এজেন্ডা। আমি একজন সাংবাদিকের নাম বলি, যে সাংবাদিকের কথা আমি শুনি, আপনিও শোনেন, যারা আলোচনা তার বিশ্লেষণ বর্তমান বাংলাদেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করছে। তিনি হলেন মঞ্জুরুল আলম পান্না। তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এই কথাটা কিন্তু আমরা সবাই জানি। তিনিও তার বিভিন্ন কন্টেন্টে বলেন বা বলতেছেন, আগে বলছেন, এখনও বলতেছেন যে তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হইতেছে। প্রেস সচিব তো ডাইরেক্টই বললেন, প্রেস সচিব তার ফেসবুকে ডাইরেক্ট পোস্ট দিলেন, এই আমাদের ভাই, যার কণ্ঠে মানে সময় সাহসী কণ্ঠস্বরে আমরাও সাহস পাই, সেই মঞ্জুরুল আলম পান্না সাহেবের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তো একটা পোস্টও দিয়েছিলেন। সেটা নিয়েও তিনি কথা বলছেন যে কিছু কিছু সাংবাদিক নাকি মানে মিথ্যা তথ্য ছড়ায় বা তিলকে তালপয়দা করে। এটা বড় ধরনের একটা হুমকি এবং এই হুমকিগুলোকে উপেক্ষা করে কথা বলতেছে তার মতো আরও অনেক মানুষ কথা বলতেছে। কিন্তু এই কলিমুল্লাহ স্যারের গ্রেপ্তার নিয়ে আমি দেখলাম যে এই অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকল জায়গায় একটু চাঞ্চল্য ভাব এবং একটু উদ্বেগ প্রকাশ হইতেছে। মানে সবাই হয়তো বা অনেকেই বেশিরভাগ এরকম মনে করতেছে যে একটা অপ্রত্যাশিত ঘটনা
তাকে কেন গ্রেপ্তার করা হলো? যেই সরকারের বিরুদ্ধে যারা কথা বলে তাদের কণ্ঠ রোধ করার জন্যই। আমরা তো দেখছি, আমরা দেখলাম একজন ইওনো, একজন এটিও, স্কুল শিক্ষক, মানে জাস্ট মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলল। আমি একটা সংবাদ আপনাদেরকে দিয়েছিলাম, একজন প্রধান শিক্ষিকা, তিনি বঙ্গবন্ধুর ছবি নামাইতে অনিচ্ছুক ছিলেন, তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। তো এইটা এই সরকারের আমলে একটা স্বাভাবিক বিষয়। তবে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, আমরা যারা দেশের পক্ষে, তাদের কথা বলা উচিত, আওয়াজ তোলা উচিত যে তাকে কেন তদন্তাধীন একটা মামলায় গ্রেপ্তার করা হবে, কেন গ্রেপ্তার করা হবে? তিনি তো পলায়ন করেন নাই, তিনি তো দেশের মধ্যে আছেন, প্রকাশ্যে আছেন। তাহলে প্রকাশ্যে তিনি আছেন, তাকে গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলো না, প্রমাণ হওয়ার পরে গ্রেপ্তার হলে তো আলাদা বিষয়, যে অভিযুক্ত এনে অভিযুক্ত এনার তো বাইরে থাকার আর কোনো কথা নাই। কিন্তু একটা তদন্তাধীন মামলায় কেন তাকে গ্রেপ্তার করা হলো, এই প্রশ্নটা সামনে আসা উচিত এবং এই প্রশ্নটাই সবার তোলা উচিত। তদন্ত করবেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আপনারা নিতে পারেন, কিন্তু গ্রেপ্তার দেখানো হলো কেন? এই প্রশ্নটা কিন্তু এখন সামনে আসা উচিত, সামনে আসবে, আমি বিশ্বাস করি সামনে আসবে। যদিও এই সরকারের মানে এগুলো কথা বলে কোনো লাভ নাই, কারণ এই সরকারের মানে বিরোধী দলের কণ্ঠস্বর রোধ করার জন্য এই সরকার মানে সব মনে হয় যে বদ্ধপরিকর, মনে হয় যে তারা কারো কাছে কথা দিয়ে আসছে, অদা দিয়ে আসছে যে এই সরকারের বিপক্ষে যারা কথা বলবো তাদেরই কণ্ঠ রোধ করতে হবে। কিন্তু এইভাবে কতদিন? আমি কলিমুল্লাহ স্যারের একটা বক্তব্যের মধ্যে শুনছিলাম, মানে তিনি একটা ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতেছেন, সেখানে উপস্থাপক যিনি তিনি প্রশ্ন করলেন যে স্যার আপনার বিরুদ্ধে তো দুদকের মামলা হলো এবং তদন্ত আবার শুরু হলো, তো এই বিষয়ে আপনার মতামত কী? তখন স্যার বললেন যে হ্যাঁ, আমার বিরুদ্ধে একটা মামলা আবার স্টার্ট হয়েছে এবং সেটা তদন্ত শুরু হয়েছে, আমার বিরুদ্ধে মামলা করলো ইউনূস সরকার। এইভাবেই তিনি বললেন যে আমার বিরুদ্ধে মামলা করলো ইউনূস সরকার। তিনি কিন্তু সুন্দরভাবে ধীরে ধীরে মানে কি বলে সাবলীল ভাষায় গুছে গুছে কথা বলেন যে আমার নামে মামলা করলো ইউনূস সরকার, কোনো সমস্যা নাই, আমি জানি যে আমি নির্দোষ, তবে আমার নামে মামলা করে কতদিন টিকতে পারবে ইউনূস সরকার? এইভাবেই তিনি কথাটা বললেন। আমি নিজে দেখলাম এবং শুনলাম, এই কিছুদিন আগে হয়তো বা আপনারা শুনছেন যে তিনি বললেন যে আমার নামে মামলা করলে ইউনূস সরকার এইভাবে কতদিন টিকতে পারবে, এই কথাটা বলল। এখন আমরা আমাদের ছোট বিদ্যা বুদ্ধি যতটুকু বুঝি যে তদন্তাধীন মামলায় একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা এটা মানবাধিকার বা এটা ঠিক না, এটা ঠিক না। তদন্তাধীন একটা মামলা তদন্ত চলবে। হ্যাঁ, তাকে যদি সন্দেহভাজন মনে হয়, তিনি যদি দেশ ত্যাগ করতে লাগেন বা আত্মগোপনে চলে যান, তখন একটা বিষয় যে আইন হেফাজতে এনে তাকে রাখা উচিত। তিনি যেহেতু পলায়ন করতে চাচ্ছেন বা পলায়ন করছিলেন, যেহেতু তিনি এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াতেছেন, প্রকাশ্যে কথা বলতেছেন, মিডিয়াতে কথা বলতেছেন, সরকারের সমালোচনা করতেছেন, তার মানে হলো যে তিনি আছেন, তিনি দেশের মধ্যে আছেন। তাহলে তদন্ত শেষ হোক, তিনি দোষী প্রমাণিত হোক বা তার বিরুদ্ধে হ্যাঁ যে বিষয়টা সম্পর্কে তদন্ত হলো, এই বিষয়টা সম্পর্কে বোঝা যাচ্ছে যে আর দেখেন কিছুদিন আগে তো আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার বললেন যে তদন্তাধীন মামলায় মানে কেউ অভিযুক্ত প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত তাকে আইনের আওতায় আনা হবে না, গ্রেপ্তার করা হবে না তাকে। এই কথা তিনি তো বলছেন যে কেউ অভিযুক্ত প্রমাণিত হওয়ার আগে তাকে গ্রেপ্তার করা হবে না, যদিও গ্রেপ্তার করা হয় লিখিতভাবে এটা বলতে হবে যে কেন তাকে গ্রেপ্তার করা হলো। তারপরও হচ্ছে মানে এই সরকারের উপদেষ্টাটা বয় একরকম করে একরকম। ওই এক কথায় আমি বলি যে জনাব কলিমুল্লাহ স্যারের বক্তব্য যে কলিমুল্লাহ স্যারের নামে মামলা, তিনি বলছিলেন যে এইভাবে আর কতদিন থাকতে পারবেন। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।